কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি, পিআরের যে উচ্চ কক্ষ সেখানেও তার অবস্থানটা আসলে কতটুকু শক্ত পেতেও পারেন, নাও পেতে পারেন, তবে পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে তিনি যে দাবি তুলেছেন এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন। বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপায় পড়বেন, কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে। কারণ আমিও মনে করি উনি সঠিক। কেন সঠিক বলি, এখন ধরেন এই যে 17 বছর যাবত যারা মানে ক্ষমতার জন্য বা আগামী দিনে সরকারে যাবে, রাজনীতি করবে, রাজনৈতিক নেতাকর্মীরা মামলা খাইছে, হামলার শিকার হয়েছে, বাড়িঘরে ছিল না, অসুস্থতা ছিল, বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতিটা করছে যে ভবিষ্যতে তারা দল ক্ষমতায় আসতে গেলে তারা এমপি হবে, মনোনয়ন যাকেই দেওয়া হোক, হয়তো বিএনপির এরে দিছে না বিএরে দিবে, বিএরে দিছে না সিএরে দিবে। কিন্তু এখন যখন মনোনয়ন ঘোষণা করা হলো, সারা বাংলাদেশে দেখছেন এর তীব্র একটা প্রতিক্রিয়া আছে যে বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থীরা পায় নাই। আবার 67টা আসন যেটা হোল্ড করা হয়েছে, এখন আমরা শুনতেছি যে এনসিপির সাথে 20টা সিটের সমঝোতা হচ্ছে, অন্য দলের সাথে আরো বেশ কয়েকটা সিটের সমঝোতা হচ্ছে, নূরের একটা দিবে, রাশেদের একটা দিবে, উমকের একটা দিবে। এখন বা এই যে ধরেন মুগ্ধর বা স্নিগ্ধর আইনা উড়াল থেকে আইনা বসাই দিল, তো এই যে সিটগুলা দেওয়া হচ্ছে, তো যারা এত বছর 17 বছর কষ্ট করছে তারা কেন সেই সিটগুলার যোগ্য উত্তরসূরি হতে পারবে না? জুলাই যোদ্ধা কি বিএনপিতে নাই? বিএনপি তো বলে তারাই মাস্টার মাইন্ড। তো তারা যদি মাস্টার মাইন্ড হয়, জুলাই যোদ্ধার জন্য কেন স্নিগ্ধেরও দিতে হবে? তাদের দলের যেই কর্মীটা মারা গেছে তার বাপেরে দেখ, তার ভাইরে দেখ, অথবা তার বউরে দিক, সেটাও তো মূল্যায়ন করা। এখন স্নিগ্ধর ভাই, মুগ্ধর ভাই স্নিগ্ধ ভাইরাল এর জন্য দিচ্ছে। আমি কিন্তু আগের ভিডিওতে এটা প্রতিবাদ করছি। আমার কাছে এটা কখনোই পছন্দের না যে ওই আওয়ামী লীগের সময় ছিল, দেখবেন নায়ক নায়িকা ধরা ধরা, গায়ক গায়িকা ধরা ধরা আইনা আসনে বসা দিত, খেলোয়াড় টেলোয়াড়ে যে মাস্টাফি সাকিব আজ কি অবস্থায়, কেন? এই ঘটনার কারণে যে ভাইরাল জিনিসের না বসাই দিয়া মানে আসন নেওয়া। ঠিক একই বক্তব্য আজকে রুমিন ফারহানা দিয়েছেন যে 17 বছর কষ্ট করেছি, 300 আসনে দলীয় প্রার্থী চাই। রুমিন ফারহানা বলছেন যে দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন, তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমাকে শুনতে হবে। এখন তিনি কি বক্তব্য দিচ্ছেন? তার বক্তব্য হচ্ছে, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম আছে, অর্থব্যয় আছে। আমার নেতাকর্মীরা যে সিদ্ধান্ত দিবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দিবে, আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে তার সঙ্গে আমি থাকবো। এখানে বেসিক্যালি তিনি যেটা বুঝেছেন যে জোট গঠন নেওয়া। ধরেন বিএনপি যে সিটগুলোকে হোল্ড রাখছে, আমরা যতটুকু তথ্যপাত্র পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো আপনার এখানে কানেক্ট হয়েছে, সো তাদের জন্য বিএনপি কিছু আসন ছেড়ে দিচ্ছে। এখন সব আসনে কি সবাই যোগ্য ভূমিকা রাখছে বা প্রয়োজনীয় ভূমিকা রাখছে? না। এখন আমরা ওই যে স্নিগ্ধের মতন এরকম অনেকে আছে বিএনপি সিটটা শেয়ার করতেছে। মানে মোট কথা হচ্ছে যে জোটের যারা প্রকৃত হকদার শরিকদার আছে, তো এখানে হয়তো মান্না ভাই আছেন বা আরো 2-4 জন আছেন, তারা পাইতে পারে, কিন্তু নতুনদেরকে দেওয়ার যে বিষয়টা, এটা স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মী যারা দীর্ঘদিন যাবত অথবা যারা বয়সের শেষ প্রান্তে চলে আসছেন, জীবনের শেষ প্রান্তে রাজনীতি করতে করতে রাজনীতির জন্য অনেক কিছু খুয়াইছেন, অনেক রকম বিপদ আপদ ঝামেলা পোহাইছেন, কিন্তু শেষ বয়সে এসেও আপনার চোখের সামনে দল মানে ক্ষমতায় যাওয়ার জন্য অথবা সরকার গঠন করার জন্য আপনার চোখের সামনে আরেকজনকে দিচ্ছে যার থেকে 1000 গুণ যোগ্য আপনি। যেমন আমি স্নিগ্ধর কথা বারবার বলছি, স্নিগ্ধর তুলনায় এরকম হাজার হাজার প্রার্থী বাংলাদেশে আছে বিএনপির যারা এই সিটটা অন্তত ডিজার্ভ করে। এখন দলের কিছু কিছু সিদ্ধান্তে আমার নিজের কাছেও আশ্চর্য লাগে। আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, যার কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে। এখন ধরেন যদি বিএনপির সবাই বিদ্রোহী প্রার্থী হওয়া শুরু করে, অস্তিত্ব থাকবে বিএনপির? আসলে কিন্তু থাকবে না। আপনার বুঝতে হবে যে যারাই এখানে বাংলাদেশের মানুষ দল ভালোবাসে, কিন্তু দলের তুলনায় ভাইকে ভালোবাসে, নিজের যে প্রার্থী তাকে ভালোবাসে। কারণ আমরা কুমিল্লাতে দেখছি ইয়াসিন ভাইয়ের যে পরিমাণ সমর্থকরা আছেন, তারা যেভাবে রিয়েকশন দিচ্ছেন, যদি সত্যি সত্যি তারা এরকম রিয়েকশন দিয়া বসে, তাহলে কুমিল্লা 6 আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে। হয়তো এরকম শরিকদারদেরকে মানে উড়ে আসা জুড়ে বাসা যাদেরকে যেখানেই দিবেন সেখান থেকে বিদ্রোহী প্রার্থী তৈরি হইলেই কেউ এদেরকে স্পেস দিবে না। নিশ্চয়ই বিএনপি বিষয়গুলোকে চিন্তা করবেন, মূল্যায়ন করবেন, কিন্তু এই ডাকে, রুমিন ফারহানার এই ডাকে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা সহমত পোষণ করে গেছেন। কিন্তু এটা আরেকটা নীরব বিপ্লব হয়ে যাবে ভোটের মধ্যে, খেয়াল রাখেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা একটা বড় স্বপ্ন নিয়ে আমরা বসে আছি, কিন্তু দেশের যে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে মনে হয় না বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। একই সাথে জুলাই সনদ একটা বড় বিষয়, এটার একটা ফয়সালা হওয়া এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম বা তার রায় দেওয়ার বিষয়টা যদি সম্পূর্ণ না হয়, এটা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসলে সেটা অনেকটা পিছিয়ে যাবে, এটাই আমরা মনে করি। এবং মনে করার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণ রাজনৈতিক দলের
এই যে আওয়ামী পুনর্বাসন, আওয়ামী শেল্টার, এই বিষয়গুলো আমরা খুব প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখলাম 5 তারিখের পরে। অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা মৌলিক সংস্কার করার মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হোক, এটা আমরা চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো যে একটা সিচুয়েশন নির্বাচন কমিশনের ভিতরে থাকা দরকার ছিল, এটা কোনোটাই আমরা দেখতেছি না। প্রাথমিক যে স্টেজগুলো তাদের গ্রহণ করা দরকার সেগুলো তারা করছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন তফসিল ঘোষণার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে কজন প্রার্থী ঘোষণা করছে তারা অনেক বিতর্কিত। দলকে যদি আপনারা বাঁচাইতে চান এবং শহীদ জিয়ার আদর্শকে আসলে যদি আপনারা আসলে রেসপেক্ট করেন, তাহলে এই সমস্ত বিতর্কিত লোকগুলাকে বিএনপি থেকে বিতাড়িত করেন। কারণ হচ্ছে এই আওয়ামী দোসরদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিবে না, সেক্ষেত্রে বিএনপিকেও ভোট দিবে না। তাহলে আপনারা জেনে শুনে কেন এই ধরনের লোকজনকে নমিনেশন দিলেন? আরেকটা জিনিস হচ্ছে, এই যে 111-এর সময় যে সমস্ত প্রোপাগান্ডা আমরা শুনি, তার মধ্যে হাওয়া ভবন একটা বড় একটা ইস্যু ছিল। এইটাকে ইস্যু করে আমাদের নেতার চরিত্র হনন করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রশ্নবিদ্ধ করা হয়, এবং একই সাথে আমরা অনেকেই বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়। সেই লোকগুলা আবারও এসে বিএনপিকে নিয়ন্ত্রণ করতেছে। ঢাকা শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম তাদের নিয়ন্ত্রণে, ঢাকা শহরের বনানী, উত্তরা, গুলশান অফিস তাদের নিয়ন্ত্রণে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশনের বিশাল বড় একটা অংশ তাদের সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। এগুলো খুবই দুঃখজনক, কারণ এরা আবার এই দলটাকে ধ্বংসস্তূপে পরিণত করবে। এবং আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান বুদ্ধিমান মানুষ, উনি অবশ্যই এটাকে ভালোভাবে দেখবে। এই লোকগুলা যারা বাংলাদেশে অবস্থান করতেছে, এদেরকে আল্লাহর হস্তে আপনি কোনো একটা আইল্যান্ডে নিয়ে রাখেন, এরা বাংলাদেশে থাকলে আপনার দল ধ্বংস হয়ে যাবে, এটার কোনো সমস্যা মানে কোনো সন্দেহ নাই। আমরা কথাগুলো এই জন্যই বলি কারণ আমরা এই দলটাকে ভালোবাসি। আরেকটা জিনিস হচ্ছে, এই যে ভারতীয় দালাল যেগুলা দলের ভিতরে আছে, রাজনীতি করার জন্য কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে আপনাদের থাকুক, কিন্তু আপনারা যদি মনে করেন যে ভারতের সহযোগিতায় বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপিকে ভারত অনেক সহযোগিতা করতে পারবে, এই জায়গাটা ভুলে যান। বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াইছে ভাই। যখনই আমার দেশের সার্বভৌমত্বর প্রশ্ন আসে, তখন এরা হচ্ছে সবচেয়ে বড় বাধা, এরা হচ্ছে আমাদের বড় শত্রু। আমাদের দেশের একটা স্বৈরাচারকে তাদের দেশে জায়গা দিয়ে রাখছে, সমস্ত চোরগুলা গিয়ে ওই দেশে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আবার নানককে দেখলাম আজকে ভিডিও বার্তা পাঠাচ্ছে, এই যে করার জন্য, আন্দোলন করার জন্য লকডাউন ঘোষণা করছে। দেশ কি তোর বাপের নাকি? দেশ তোদের নিয়ন্ত্রণে আছে এখন। তোরা লকডাউন, তোদের রাজনীতিতে অলরেডি বাংলাদেশের মানুষ লকডাউন করে দিছে ভাই। স্টিল ট্রাই টু ডু সামথিং। এই দেশটাকে এরা ধ্বংস করার জন্য মুজিব করছে, শেখ মুজিব করছে, ওর সময়কালে শেখ হাসিনা করছে, এরশাদ করছে। এরা হচ্ছে সর্বোচ্চ ভারতীয় দালাল। এই দালালদের আমরা প্রতিহত করছি এবং ভবিষ্যতে করব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ, সবার আগে বাংলাদেশ, এই যে কথাগুলো খালি